প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির 50 মিনিটস অনুষ্ঠানে। সপ্তাহে 2 দিন শনিবার ও রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আমি পুরো অনুষ্ঠান জুড়ে এস এম তানভীর থাকছি আপনাদের সাথে। আপনারা জানেন আমরা চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আজকের আলোচনার বিষয় যদি আমরা বলতে চাই, তবে বলতে পারি যে আজকে আপনারা দেখেছেন প্রধান নির্বাচন কমিশনার সহ আরও 4 জন নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন এবং এই নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন আলোচনা চলছে সবখানে। আমরাও এর ব্যতিক্রম নই। আজকে নির্বাচন কেন্দ্রিক আলোচনা করব। আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে 2 জন অতিথি উপস্থিত আছেন, তাদের সাথে পরিচয় করে দেব আপনাদের। প্রথমে আমার বাঁ পাশে আছেন অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং এর পরেই আছেন রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। আপনারা নিশ্চয়ই আজকে বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন যে প্রধান নির্বাচন কমিশনার জনাব এএমএম নাসির উদ্দিন এবং তার সাথে আরও 4 জন কমিশনার আজকে শপথ নিয়েছেন, এবং শপথ নেওয়ার পরবর্তীতে আমরা দেখেছি যে নাগরিক কমিটি আসলে এই নির্বাচন কমিশনার 4 জন এবং প্রধান নির্বাচন কমিশনার এই নিয়োগটা তাদের শপথটাকে এবং তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আসলে এই নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার এবং আরও 4 জন নির্বাচন কমিশন বলেছে যে তারা একটা সুন্দর নির্বাচন দিবে যেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়। আপনাদের মধ্যে জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনার কাছে প্রথমে জানতে চাই আসলে এই নির্বাচন কমিশনের কাছ থেকে আপনাদের প্রত্যাশা এবং আসলে তারা কতটুকু সফল হতে পারবে বলে আপনার মনে হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভাই, আমার বন্ধু, প্রগতিশীল রাজনৈতিক ধারক জনাব রুহিন হোসেন প্রিন্স, যারা শুনছেন আপনাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। এই দেশে যা শুরু হয়েছে এটা কবে শেষ হবে আমি জানি না। এটা বলতে হবে যে এই দেশে মাথাটা নিচে চলে গেছে, মানুষের পাগুলা উপরে বাঁধা আছে। জ্ঞানী মানুষ মাথা নিচু করে রাস্তা দিয়ে হাঁটে, নির্বোধরা বুক ফুলাইয়া রাস্তার মধ্যে দিয়ে হাঁটে। এই দেশটাই চাই নেই, এই ধরনের একটা দেশ চাই নেই। নির্বাচন কমিশন গঠিত হয়েছে, অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেছেন তাদেরকে আমি জানি এবং চিনি। 10 জনের নাম যারা প্রস্তাব করেছেন, জনাব বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি জনাব আসাদুজ্জামানের নেতৃত্বের যে সিলেক্ট কমিটি, আমি ওই দিনও বলেছিলাম, আজকেও বলি, বিচারকদের মধ্যে বাংলাদেশে অনেকের ব্যাপারে কথা থাকতে পারে, কিন্তু এই 2 জন সম্পর্কে উকিলদের মধ্যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যাই বলেন সারা বাংলাদেশে, বা যারা তাদেরকে চিনে, কোনো ধরনের বিচারপতি হিসাবে তাদের যোগ্যতা, তাদের সততা, তাদের নিষ্ঠা, এই সম্পর্কে কোনো প্রশ্ন নাই। এবং আমি আজকে ছিলাম সারাদিন কোর্টে, যদিও আজকে কোর্টও নাই, একজন সাবেক প্রধান বিচারপতি ইন্তেকাল করেছেন, এই কারণে আজকে বিচার কাজ বন্ধ ছিল। আমার কাছে মনে হয়েছে নির্বাচন কমিশন করাতে সমস্ত সুস্থ মানুষ যারা গণতন্ত্র চায়, এই দেশে একটা পিসফুল শান্তিপূর্ণ দেশ চায়, সমাজ চায়, সবাই খুব খুশি। আমি প্রধান নির্বাচন কমিশনার বা অন্য 4 জন নির্বাচন কমিশনার তাদের কাউকে তেমন চিনি না, 2-1 জনের নাম শুনেছি। খুব চরমভাবে কারো বিরুদ্ধে, ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে কোনো বিরোধিতা আসে নাই। তো আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি আপনাদের তরফ থেকেও নাকি নাম প্রস্তাব করা হয়েছিল, প্রধান নির্বাচন কমিশনারের নাম। এটা আমাদের যারা প্রস্তাব করেছিলেন, আমি ওই লেভেলের লোক না বিএনপির, আমি নিজেকে খুব আহামরি কেউ না, আমি বিএনপি করি, বিএনপিতে আছি। তারা যতটুক জিজ্ঞাসা করে এবং জানায় ততটুক জানি। সিদ্ধান্তের মালিক আমি না, সারা বাংলাদেশের মানুষ জানলে এতে আমার কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে না। বিএনপির সিদ্ধান্তের আমি সিদ্ধান্ত মানি এবং পরবর্তী সময়ে জানি। আমার দল যে সিদ্ধান্ত নিয়েছিল আমি এটা শুনেছি, নেক বা না নেক, এখন পর্যন্ত কোনো ধরনের বড় ধরনের বিরোধিতা এখানে আসেনি। এখন যে দলটি বলতেছে নাগরিক কমিটি,
মঙ্গলে মঙ্গলে 7 দিন আগে জন্মগ্রহণ করছে। এরা কারা আমি চিনি না, তারা আমি সালাম দিই বাবারই, এরা মহামানব বাংলাদেশে। এরা মহামানব এই কারণে তারা 5ই জুলাই থেকে 5ই 1 মাসে এরা এত বড় একটা ঘটনা ঘটায় দিতে পারে বলে নিজেরা দাবি করে। এখানে আর কেউ কিছু ছিল না, কেউ কিছু ছিল না। এখানে কারো কোনো অবদান নাই, ফিলোসফি নাই, কে নাকি মাস্টার মাইন্ড, কারা নাকি কি। 3 দিন আগেও যাদের নাম শুনি না, 3 দিন মানে 3 মাস আগেও তাদের নাম শুনি না, এইভাবে নেতা হয়ে যায় একটা দেশে? আরে বাবা, এইভাবে নেতা হয় না। তারা কি বিরোধিতা করলো কে? তবে তাদের সাথে যাদের যোগাযোগ আছে তারা শক্তিমান, তারা এই দেশে নির্বাচন করতে চায় না। আপনার কি মনে হয় যে তাদের পিছনে কোনো শক্তি কাজ করছে, বা তারা? নিশ্চয়ই, শক্তি বা অপশক্তি যাই বলেন, আমি এইগুলা তো আমি ভয় করি না। আমার অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেন, আজকে বলবো আমি শক্তি অপশক্তি কিছুকে আমি ভয় পাই না। নির্বাচন করতে যারা চায় না, আমি জানি যারা বড় বড় কথা বলে তারা এমপি ইলেকশনে দাঁড়াইলে ইউনিয়ন পরিষদের মেম্বারই যে ভোট পায় সেই ভোট পাবে না অনেকেই, কিন্তু তারা জাতীয় নেতা না, শুধু তারা বাংলাদেশের সিদ্ধান্তের মালিক হয়ে বসে আছে, ইউনিয়ন পরিষদের মেম্বারের ভোট পাবে না। ফিরবো আপনার কাছে নির্বাচন প্রসঙ্গ নিয়ে। আমরা তারা যে বিরোধিতাটা বিদ্রোহটা করতেছে, কেন করতেছে আমি জানি না। তারা খুব, আমি তাদেরকে সেলিউট দেই, এরা এত বড় মহামানব, তাদের কেন করতেছে আমি জানি না। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু নির্বাচন চায়, জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর হোক যত দ্রুত সম্ভব সেটা চায়। দ্রুত বলতে আমি 3 মাস বলছি না, কিন্তু 6 মাসও বলছি না। আবার যৌক্তিক, যে যৌক্তিক, আমার বয়স 77 বছর, এটা একটা যৌক্তিক বয়স, এইটা আমি চাই না। আবার সমস্ত কিছু সংস্কার শেষ করে ইলেকশন হবে যারা মনে করে, তাইলে এটা তো কিয়ামত পর্যন্ত লাগবে। কারণ সংস্কার তো পৃথিবীতে একটা দেশে বা জাতিতে কিয়ামত পর্যন্ত চলবে। সংস্কার একটি দীর্ঘ প্রক্রিয়া। আমরা আবারও ফিরবো আপনার কাছে। জনাব রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে জানতে চাচ্ছি, আসলে জাতীয় নাগরিক ঐক্য কমিটি এখন আসলে শপথ গ্রহণ করার পরে তারা বিরোধিতা করছে। এর আগে যখন 4 জন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার সহ 5 জনকে নিয়োগ দেওয়া হলো, তারা শপথ নিলেন, এই বিষয়ে কি কোনো রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করা হয়েছিল, কিংবা পরামর্শ করার প্রয়োজন ছিল কিনা? আর নাগরিক ঐক্য কমিটি যে তারা প্রত্যাখ্যান করছে, এতে কোনো প্রভাব পড়বে কিনা আসলে নির্বাচন কমিশনের উপরে? ধন্যবাদ আপনাকে। আমি সম্মান জানাচ্ছি আমাদের ফজলু ভাই। উনি যতটুকু পরিচয় দিলেন সেটুকু না, ওনার অনেক বর্ণাঢ্য পরিচয়। বয়সে শুধু সিনিয়র না, একসময় বাংলাদেশের ছাত্র আন্দোলনের একটা অন্যতম নেতা ছিলেন। হয়তো তরুণ প্রজন্ম অত ভালো জানে না, বীর মুক্তিযোদ্ধা এবং স্পষ্টভাষী আমরা জানি। যাই হোক, আমি ফজলু ভাইকে সালাম জানাই এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনার কথার ছোট ছোট করে যদি বলি, প্রথমে আসি সরাসরি আপনি যেটা বলেছেন ওই জায়গাটা আমি একটু পরে যাই। প্রথম কথা হচ্ছে যে, যদি বলেন আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দল বা সাধারণ মানুষের অধিকাংশের চাওয়াটা কি, সে চাওয়াটা যদি বলেন, যেটা আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি বা আমরা যতটুকু রাজনৈতিক কর্মী হিসাবে বিভিন্ন জায়গায় যাই তার মধ্যে জানতে পারছি, মানুষ দীর্ঘদিন ভোট বঞ্চিত, তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য ভোট চাই, সেটি একটি আছে। কিন্তু শুধু ওটি না, যাতে করে সেই যে ভোট ব্যবস্থা ফেল হয়ে গেছে সেটা সংস্কার করে হয় সেটা চাই। আর একই সাথে সমসাময়িক অনেক যে ঘটনাবলী আছে তার সমাধান চাই। সমসাময়িক বলতে যদি প্রথম 2টা প্রশ্ন নেন, জিনিসপত্রের দাম, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এইটাই হচ্ছে সাধারণভাবে চাওয়া। আর একটা কাজ যে আলোচনা আসছে, এই আলোচনা কেউ নাকচ করে না, কোনো রাজনৈতিক দলের নাকচ করে না, যে আমাদের কতকগুলো স্বৈরাচারী ব্যবস্থার কারণে যে স্বৈরাচার এক একজন এসে সে টিকে থাকতে পারে, তাহলে অনেকগুলো প্রতিষ্ঠান তার জন্য কি কি করা দরকার একটা রিকমেন্ডেশন আগে করা দরকার, সেইটা করুক। আর নির্বাচনের কাজও চলবে, সংস্কারের এইগুলো চলবে, এই সরকার যতটুকু পারে ততটুকু কাজ করে চলবে। এইটাই হচ্ছে সাধারণ চাওয়া। এর বাইরে অনেকের চাওয়া থাকতে পারে, কিন্তু আমি বলি যে এটা সাধারণ চাওয়া। এবার আসি দ্বিতীয় কথায়, আমাদের নির্বাচনের কথাটা নিয়ে একটা বড় মানে কি বলে ধোঁয়াশা হচ্ছিল। এটা বলা হচ্ছিল একটা রোডম্যাপ ঘোষণা করো, টাইম ফ্রেম করো। এটা কিন্তু সবাই চায়, দেখবেন কেউ নাকচ করে না, কারণ নাহলে আপনি তো অনিশ্চিত অনির্দিষ্টকালের জন্য যাত্রা শুরু করতে পারেন। প্রধান উপদেষ্টা একটা সাক্ষাৎকারে বলেছেন যে আসলে যদি কোনো ফিক্সড ডেট দেওয়া হয় তাহলে
আসলে সংস্কারটা বাধাগ্রস্ত হবে, মানুষ ওই ডেটকে কেন্দ্র করে নির্বাচন মুখী হয়ে পড়বে। আমি ওই ফিক্সড ডেট ওটার দরকার নেই, সে কথা আমাদের আছে। উনি আবার, আমি ওই কথা ওনার যেমন আপনি বললেন ওটা এক একটা ঘটনার প্রেক্ষিতে বলেন, কারণ উনি আবার ওনার ভাষণে কি বললেন, নির্বাচনী ট্রেন তার যাত্রা শুরু করেছে, এটা তো উনিই বলেছেন। তো ওইটাকে আমি ধরছি যে ওনার ভাষণে যেটা বলেছেন যাত্রা শুরু করেছেন, এখন আমি ওইটাকে ধরে আসছিলাম। তা যাত্রা শুরু করার বোঝার জন্যে অন্ততপক্ষে আমি বলবো দুইটা কাজ। আমরা হয়তো পুরোটা এভাবে না অন্যভাবে হলে ভালো হতো কিনা সেটা আলোচনা থেকেও আমরা বাদ রেখে করেছি কি, একটা হচ্ছে সার্চ কমিটি গঠন এবং তার মাধ্যমে নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া। দেখুন, আমরা তো এখন যে সংবিধানে আছি তার আন্ডারে এনারা শপথ নিয়েছেন, তার আন্ডারেই হচ্ছে, এটা কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতা। আপনি অবশ্যই সার্চ কমিটি ছাড়া অন্য কিছু করলে আপনি সংবিধান বিরোধী হতো। হ্যাঁ, এই সার্চ কমিটি যখন সংবিধানের পার্ট করা হয়েছে নির্বাচন কমিশনের সংস্কার এবং আলোচনার মধ্য দিয়ে, আমরা পরবর্তীতে সার্চ কমিটির আদল চিন্তা করতে পারি, চেঞ্জ করতে পারি। এখন যেভাবে নিয়োগ দেওয়া হচ্ছে, আমি বোঝার জন্য সব কথাগুলো এগুলো কিন্তু পুরনো আলোচনা। হয়তো উনি যেটা বললেন নতুনদের কথা, আমি সেটা নিয়েও কোনো কথা বলছি না, যে এগুলো কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করেই করছি। যেভাবে নির্বাচন কমিশনতে নিয়োগ দেওয়া হয় ওখানে নানা রিকমেন্ডেশন আছে, তো যতক্ষণ পর্যন্ত আমরা এটা না করছি তাহলে তো পুরোনোটাকে আমি বাতিল করতে পারি না। তাহলে সেই অনুযায়ী যখন হয়েছে, এবং দেখেন সার্চ কমিটি গঠনের পরে তারা কিন্তু নাম চেয়েছে, এবং আমার জানা মতে বাংলাদেশে একমাত্র পতিত স্বৈরাচার ছাড়া কম বেশি সব দল নাম দিয়েছে, ব্যক্তিবর্গ নাম দিয়েছে, এবং আমি ব্যক্তিগতভাবে জানি না জাতীয় নাগরিক কমিটি দিয়েছে কিনা, কিন্তু আমার ধারণা তো ছিল, বা এখনো আমি এই ধারণা থেকে উইথড্র করছি না, আমার ধারণা তারাও নাম দিয়েছিল। আমি ধারণা বললাম, ধারণা ভুল হইলে হইল, কিন্তু দেখেন তখন কিন্তু আমরা তো বিরোধিতা দেখলাম না। এমনকি ধরুন আমি নামটা নিয়ে কোনো আলোচনা কাটটা হয়েছে না হয়েছে যাই না, কারণ এই ব্যাপারে কমিউনিস্ট পার্টির একটু ভিন্ন মত, তাও এই সুযোগে একটু বলি, সুযোগ আছে যেহেতু। আমরা প্রথম দিন থেকে বিষয় ছিল আমরা সরাসরি নামটা লিখিত দেওয়ার পক্ষে ছিলাম না তার আগে, কারণ আমরা যাই দিতাম শেখ হাসিনা সরকার যা মনে করতে তাই হতো। আরেকটা হতো, দুইটা পারসেপশন হয়, নামটা চলে গেলে ধরুন আমি আপনার নাম দিলাম, আপনি নির্দলীয় ব্যক্তি, কিন্তু মানুষ মনে করবে কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্ক আছে। আর দুই, আপনি হয়ে গেলে আপনার একটা অটো চিন্তা হবে কমিউনিস্ট পার্টি আমার নামটা দিয়েছে, তার পক্ষে কিছু ভূমিকা পালন করি, আমাদের কালচার, এই জন্য আমরা এইভাবে দিই না। কিন্তু এবার আমরা নাম দিয়েছি, বলেছি এটা গোপন রাখা দরকার। তার মানে নাম যা সিলেক্ট হয়েছে, যেটা আমরা শুনছি রাজনৈতিক দল ব্যক্তিবর্গ পত্রিকা এসেছে 300-র উপরে নাম গিয়েছিল। নাম দিলেই যে তাকে সিলেক্ট করা হচ্ছে এমন না, নামের ভিত্তিতে আসলে সবার উপরে, আমি তো যাদের প্রায়োরিটি বেশি সবার 300-র উপরে। তার মধ্যে যেমন ফজলু ভাই যেটা বললেন, আমিও বলি ব্যক্তিগতভাবে হয়তো চিনি না, কিন্তু আমরা মনে করি যে যেহেতু এবার অন্তর্বর্তীকালীন সরকার, তারা এই সবার মতামতের মধ্যে যেটা আসছে, এবং যারা সার্চ কমিটি করেছে এবং রাষ্ট্রপতি করলেও তো সরকারের কথা বলে করেছে, সুতরাং আমরা এখন এখানে কোনো কোশ্চেন করতে চাই না। আমরা বলেছি যে সময়ের চ্যালেঞ্জ তারা মোকাবেলা করতে পারবেন কিনা সময় বলে দেবে, এটি আমরা চাই। কিন্তু আমরা প্রথমে, হ্যাঁ নানা মত আছে, রাষ্ট্রপতির প্রশ্ন অন্য প্রশ্ন, কিন্তু আমরা মনে করছি আমাদের দলীয় পজিশন খুবই ক্লিয়ার, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, সেই শুরুর দৃশ্যমান কাজের মধ্যে একটা যেটা হয়েছে নির্বাচন কমিশন গঠন, বরঞ্চ আমাদের তীক্ষ্ণ দৃষ্টি ওই নির্বাচন কমিশনের উপর রাখতে হবে, সে যাতে কোনো বায়াসড কাজ না করে, জনগণের কথা বুঝে সে যাতে তার কাজটা করে। বরঞ্চ আমি তো দেখতে পাচ্ছি এই নির্বাচনের জন্য কতগুলো অপূর্ব সুযোগ আছে। সুযোগ কি? তার নাম্বার 1 সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার। আর তো লাগে না, কেউ প্রভাব বিস্তার করবে না, বরঞ্চ তাকে ভাবতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে কোনো গোষ্ঠী বা ব্যক্তির প্রভাব থাকলে উনি প্রভাব মুক্ত হবেন। আরেকটা সুযোগ হচ্ছে আমাদের নির্বাচন কমিশন কিন্তু অগাধ ক্ষমতা, তারা কতগুলো সংস্কার আলোচনা শুরু করতে পারতো, সেইটাও দরকার হবে না, কারণ নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিটি তারা রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতে যদি একটা প্রস্তাবনা দেয় সেটা অগ্রসরমান হয়ে থাকবে। সুতরাং আমরা যারা এই যে এখন সংসদীয় গণতন্ত্র বা আমরা জনগণের ভোটের উপরে নির্ভর করি, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিতরা শাসন করুক এইটা চাই, আমরা মনে করি আমাদের দল সহ আমাদের জোটও মনে করে যে এই ধারাটা পজিটিভভাবে আগাক। ওরা কি কারণে বিরোধিতা করেছে নিশ্চয়ই তারা তাদের যুক্তি থাকতে পারে, এটা তাদের বিষয়, কিন্তু আমরা মনে করি যে যাত্রা শুরু হয়েছে তারা এই যাত্রা যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় মনে রাখা দরকার। এটা বলেই শেষ করি, আমি ওনার সাথে শতভাগ একমত। নানা ধরনের অপশক্তি কিন্তু চাইবে এইবারের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের যে চেতনা, এগুলো ধ্বংস করে দেশকে অন্য জায়গায় নিতে দেশি বিদেশি অপশক্তি আছে। সুতরাং সেইটা থেকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু মোকাবেলা করতে হবে। আমাদের ঐক্যে কোনো ফাটল ধরুক এটা আমরা চাই না, কেউ ঐক্য ফাটল সৃষ্টি করুক সেটাও আমাদের চাই না। আমাদের প্রত্যাশা এবং শুভকামনা থাকবে জনগণের অংশগ্রহণে একটা ভালো নির্বাচন এবং নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর।
জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনার কাছে ফিরতে চাই। ঠিক বিরতির আগে আমরা যে আলোচনায় ছিলাম, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন এবং সংস্কার পাশাপাশি চলবে, কিন্তু আমরা এই সরকারকে যখন 5ই আগস্টের পর অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ছাত্র জনতা সিলেক্ট করে এবং এই সরকার ক্ষমতায় বসার পর থেকে মূল উদ্দেশ্য ছিল কিন্তু দেশের সংস্কার করা। তো এই সংস্কারের জন্য একটা উপযুক্ত সময়েরও প্রয়োজন, কিন্তু দিন যত যাচ্ছে আসলে আমরা দেখছি সংস্কারের চাইতে নির্বাচনের রোডম্যাপ এবং কবে হবে নির্বাচন এরকম চাহিদাটা রাজনৈতিক দলগুলোর কাছে বেশি শোনা যাচ্ছে। তাহলে সংস্কার কেন্দ্রিক সময় দিতে কি আপনারা এই সরকারকে সময় দেওয়ার জন্য আগ্রহী না, নাকি আসলে সময়টা বেশি হয়ে যাচ্ছে, কিংবা আপনাদের মতামতটা কি আসলে কেন নির্বাচনটা আগে যাচ্ছে সরকারের সংস্কারের চাইতে? আমি সবসময় একটা কথা বলছি যেটা মানুষের কাছে তিতা লাগতে পারে। আইয়ুব খানের মতো একটা ডিক্টেটর পাকিস্তানের প্রথম মার্শাল নিয়ে আসলো, সে সময় নিল 2 বছর বা 2.5 বছর। ইহিয়া খান সময় নিল 1.5 বছর। মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল জিয়াউর রহমান সাহেব সময় নিল 2 বছর। এমনকি 111-এর সরকার সময় নিল 2 বছর। আপনি এর চেয়ে বেশি লাগবে কেন? কি সংস্কার চান? আমি তো বুঝতে চাচ্ছি না সংস্কার। যদি মনের মধ্যে এই কথাটা না থাকে যে নির্বাচনকে দীর্ঘায়িত করে ক্ষমতাকে আমরা উপভোগ করব, আমি বাংলাটাই কইলাম, ক্ষমতাকে আমরা উপভোগ করব, আমি এইটাই মনে করি, তাহলে তো 2 বছরের বেশি সময় কিছুতেই লাগার কথা না। তো আপনারা 2 বছর সময় দিতে আগ্রহী কিংবা এ লাগার কথা না। আমি মনে করি 1.5 বছরের মধ্যে একটা কমপ্লিট ইলেকশন হইতে পারে। এক আর দুই, কি সংস্কার কি করতে চান আপনি আমার সাথে একটু বলেন না। আমরা তো ছোট মানুষ, কিন্তু আপনারা যারা এখানে বসে আছেন, ইউনুস সাহেব থেকে ধরে লাস্ট ম্যান পর্যন্ত, নোবডি ইজ এ ফ্রিডম ফাইটার। একজন তো, আমি তো এই দেশের জন্য যুদ্ধ করছি। এই যে আন্দোলনটা হয়েছে, এই ফরাসি বিপ্লবটা কি ওই যে ফিলোসফাররা সারা হয়ে গেছে? এই আন্দোলনটাতে যারা রিস্ক নিছে, বাইরে থেকে যারা রিস্ক নিত নিছেই, কিন্তু ভিতর থেকে আমি ফজলুর রহমান লাইফের রিস্ক নিছি। আমি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারতাম। আমার বুঝার রাইট নাই, অধিকার নাই। কি সংস্কার আপনি করতে চান আমাকে এটা তো বল। একটা দিন তো বুঝলাম না যে আপনারা কি সংস্কার করতেছেন। আপনি 40 বছর আগে একটা লোক দেশ ছেড়ে চলে গেল, 9 মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধে ছিলেন না বলে 72 সনে আইসা সারাটা দেশ বুঝতে পারে নাই। যখন তাজউদ্দিন বা শেরদুল আলম খানরা বলছে বঙ্গবন্ধু 9 মাসে, কিন্তু বাঙালি জাতি 90 বছর আগাইছে। সেই জায়গাটা গ্যাপটা ধরতে পারে না বলে নিজে মরছে, দেশ সর্বনাশ হয়েছে, পরিবার মরছে। আর আপনি 40 বছর নাই, উনি আইসা কইলেন আমি একটা সংবিধান লিখে দিব, ওইটা ফেলাই দিব। আর এটাই আমার মানতে হবে। একটা সংবিধান লিখলে তো ভারতের মতো জায়গায় 47, 47, 49, 50, 51, 52, 6 বছর লাগছে। পাকিস্তানে 10 বছর লাগছে। আপনি কয় বছর নিতে চান একটা সংবিধান? আমার কথাটা খুব ক্লিয়ার। কিন্তু বলেন তাইলে আপনারা ক্ষমতায় থাকবেন, কিন্তু ক্ষমতায় থাকলে আপনাদের ফিলোসফি কি হবে এটাও বললো না। আপনারা যেসব কথা বলেন, আমার দেশ তো ইরান, আফগানিস্তান না, পাকিস্তান না। প্রধান উপদেষ্টা বলেছেন তিনি ফ্যাসিলিটেটরের হিসেবে কাজ করবেন এবং নির্বাচনের জন্য আসলে যতটুকু সংস্কার প্রয়োজন রাজনৈতিক দলগুলো চাইলে এর পরেই তিনি নির্বাচন দিয়ে দিবেন। উনি জনাব মোহাম্মদ ইউনুস সাহেব, উনার তো আমি মাথার উপরে রাখি, অনেক উপরে রাখি। আমি যে কথা ইউনুস সাহেব সম্পর্কে, বাংলাদেশে তো ইউনুস সাহেব সম্পর্কে এই কথা কেউ বলে নাই। ইউনুস সাহেব তো আমাদের সুসন্তান, কিন্তু রাজনীতিতে আমি বলছি উনি অরাজনৈতিক সুসন্তান। 100 বছরে বাঙালি মুসলমানের মধ্যে এই ধরনের ছেলে আসে নাই, আগামী 100 বছরের মধ্যে অরাজনৈতিক ছেলে এরকম আসবে কিনা সন্দেহ। কিন্তু রাজনীতিতে উনি যখন বসলেন, এতে তো মনে হইতেছে যে এটা তো জিনিসটা, উনি তো ওইটার জন্য না। আমার কাছে সবসময় এখন মনে হয় ম্যারাডোনাও খুব ভালো প্লেয়ার। বসলেন বলতে আপনারা সবাই মিলেই তো তাকে নির্বাচিত করেছেন সেই সময় তো। শুনেন না, উনি ম্যারাডোনা খুব ভালো প্লেয়ার, এই কথাটা বুঝতে দেন। আবার সচিন টেন্ডুলকারও খুব ভালো প্লেয়ার, বিশ্ববিখ্যাত প্লেয়ার। কিন্তু ম্যারাডোনার খেলাটা কি সচিন টেন্ডুলকারকে দেওয়া হবে? বা সচিন টেন্ডুলকারের যে ক্রিকেট খেলাটি কি ম্যারাডোনাকে দিয়ে হবে? না, দুইটা ভিন্ন, একটা ফুটবল খেলা, একটা ক্রিকেট খেলা। হ্যাঁ, তো উনি আমার কাছে এখন যেন মনে হচ্ছে রাজনীতিতে উনি কোথাও না কোথাও আটকা আছেন, উনি গেট আউট আছেন। ইজ এনসার্কেন্ড ইন পলিটিক্স। এক সময় উনি যেমন ওই দিন এত সুন্দর কথা বলছে, আমি এই সুন্দর কথাটায় থাকতে চাই। উনি বলছে মুক্তিযুদ্ধ বাঙালির শ্রেষ্ঠ অর্জন। 21শে নভেম্বর উনি কথাটা বলছেন, আমি এটার মধ্যে থাকতে চাই। ওনাকে এই কারণে আমি এখানে সালাম করি। উনি 84 বছরের আমার বড় ভাইয়ের চেয়েও বড়। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সম্ভবত। কিন্তু গত 3.5 মাসে
একটি পাওয়ারফুল ছেলে, একজন মুক্তিযুদ্ধ যে একটা বাংলা আছে, একটা ডিকশনারিতে ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা উচ্চারণ করে নাই। অত মুক্তিযুদ্ধ না থাকলে এই ছেলেগুলা জন্মগ্রহণ করতো না এইভাবে। আমি ফজলুর রহমান হইতাম না। বাঙালির কোনো ছেলে ওয়াকারুজ্জামান জেনারেল হইতো না। বাঙালির কোনো ছেলে লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল হইতো না। মুক্তিযুদ্ধ না হইলে বাঙালির কোনো ছেলে সিনিয়র সচিব হইতো না। বাঙালির কোনো ছেলে আদমজি, ইস্পাহানি, দাউদ, বাউনের, সাইগলের, ওই আব্দুল আওয়ালদের মতো বড় বড় মানুষেরা তাদের এখানে গিয়ে ম্যানেজারের চাকরি করতো। বাঙালির ছেলেরা, তাদের কোনো ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি হইতো না। সেই মুক্তিযুদ্ধের নামটা গত 3.5 মাসের মধ্যে কারো মুখ থেকে শুনলাম না কেন? বরং বোঝা যাচ্ছে 47 থেকে 24 মুক্তিযুদ্ধ হলো সৎ ছেলে। এটা খুব খারাপ কাজ করছে বলে এটাকে বাদ দিতে হবে। কেন? আপনারা সঠিকভাবে চালান, ইতিহাসটা সঠিকভাবে বলেন। কি চান আপনারা? আমাদের সবার মৃত্যু হয়ে যাবে, 30 লাখ মানুষ আবার মরবে। মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, উসমানী, জিয়াউর রহমান, তাজউদ্দিন, সৈয়দ নজরুলরা আবার এই দেশে আত্মাহুতি দিতে হবে। এরা সব শেষ হয়ে যাবে। আমাদের 71টা কিছুই না। 71 না হলে যেখানে দাঁড়ায় আপনি মন্ত্রিত্ব করতেছেন, আমি এটাকে মন্ত্রিত্ব বলি, উপদেষ্টা, মন্ত্রিত্বটার নাম দিছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার মন্ত্রী যদি 71 স্বীকার না করেন তাহলে বাংলাদেশ স্বীকার করেন না। কারণ 71-এর পেট থেকে বাংলাদেশের জন্ম হয়েছে। যুদ্ধটা হয়েছে ওই রক্তের সাগর থেকে বাংলাদেশ উঠে আসছে। পাকিস্তান মরে গেছে, রক্তের সাগরে পাকিস্তান ডুবে গেছে, বাংলাদেশ উঠে আসছে। এখন আপনি মুক্তিযুদ্ধ স্বীকার করেন না, তো বাংলাদেশের মন্ত্রী হন কেমনে? অন্য কোনো দেশের হইতে পারেন, কিন্তু বাংলাদেশে তো এই জিনিসগুলো তো আমাদেরকে আহত করে। আমরা তো রাত্রে ঘুমাইতে পারি না। বয়স তো 77 বছর হয়েছে। আপনারা মুক্তিযুদ্ধের কথা কি চান আপনারা এই দেশে? আর কালকে আমাকে বলবে আমি হাসিনার দালাল। আমি হাসিনার দালাল? আমি না থাকলে হাসিনা এদেশ থেকে এত তাড়াতাড়ি যাইতো না। আমি ফজলুর রহমান ছিলাম বলে হাসিনা 1 মিনিট হইলেও আগে গেছে। আমি চাই না হাসিনা এবং হাসিনা লীগ কোনোদিন এদেশে প্রতিষ্ঠিত, কিন্তু আমি এইটাও চাই না যে মুক্তিযুদ্ধ এদেশ থেকে চলে যাক, অসাম্প্রদায়িকতা চলে যাক। তাদের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারেও তো আপনারা একমত না? তারা রাজনীতি করুক, এরকম মন্তব্য তো আপনাদের দলের পক্ষ থেকে আসছে। রাজনীতি নিষিদ্ধের ব্যাপারেও আপনারা মত দেননি? কোনটা? আওয়ামী লীগের রাজনীতি। আমি আমার দলের পক্ষে এই ব্যাপারে একমত। আমার দল বিএনপি বলছে জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না। ইভেন জামাতের মতো দল নিছে, যে জামাতের উপরে ভীষণ অত্যাচার করছে আওয়ামী লীগ, তারাও বলছে জনগণকে সিদ্ধান্ত নেবে। জি, ধন্যবাদ। ফিরবো আপনার কাছে জনাব রহিম হোসেন প্রিন্স। আমরা যেমনটা আমাদের ফজলুর রহমান সাহেব বলছিলেন যে আসলে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী যে 72-এর সংবিধান এবং এর পরবর্তীতে সংবিধান সরকার তার প্রপাগান্ডা বাস্তবায়নের জন্য বিভিন্ন সময় পরিবর্তন করেছে। আবার সংবিধান এখন সংস্কার কমিশন করা হয়েছে এবং বলা হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন সংবিধান সংস্কার কমিশন কাজ করছে, তারাও সংবিধানের বিষয়ে সাজেশন দেবে এবং প্রধান নির্বাচন কমিশনার ও তার টিম সংবিধানের প্রোডাক্ট। সংবিধান যদি ঠিক না হয় তাহলে তাদের যাত্রা এলোপাতারি হয়ে যাবে। এখন এখানে নির্বাচন এবং সংবিধান সংস্কার দুটি কি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে? আর সংবিধান সংস্কার কি নির্বাচনের আগে করা উচিত কিনা, এবং যদি সংস্কার করাই হয় তাহলে এর পক্ষে মত দিবে কারা, কিংবা এই সংস্কারটাকে কারা সাপোর্ট করবে? আমরা জানি যে এটা নির্বাচিত সরকারের মাধ্যমে যে কোনো সংবিধান সংস্কারের যে বিষয়গুলো উত্থাপিত হয়। এখন তো কোনো নির্বাচিত সরকার নেই, তাহলে সংবিধান সংস্কারের বিষয়টা আসলে কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে? না, আপনাকে ধন্যবাদ। শোনেন, আমি একটু বলতে চাই যে কারণ এখানে কতগুলো আলোচনা আমার বিবেচনা একটু ভুলভাবে উত্থাপিত হয়, মানে এখানে না, অন্যদের দিক থেকে, এবং মানুষকেও একটা ভুল বিবেচনা করে। এই জন্য আমি কয়েকটা কথা কংক্রিট ফর্মে কংক্রিট বলি। আমাদের পজিশন, প্রথম কথা এটা বলতেই হয়, ফজলু ভাই মুক্তিযুদ্ধ তার অর্জন এবং যেটা নিয়ে বলেছে এটা নিয়ে আমি রিপিট করছি না, ওনার ওই কথাই আমাদেরও কথা, সুতরাং এটা একটা আমি বিশেষভাবে বলে রাখলাম। এবার আসি, প্রথমে সংস্কার আগে না নির্বাচন আগে, তো ডিম আগে না মুরগি আগে, এই তর্কটা তো অপ্রয়োজনীয়। কারণ প্রথম কথা হচ্ছে ওই যে যেটা বলেছেন ঠিকই আছে, আমরা সংস্কার মানেটা কি আপনি কি বলতে পারেন? বলেন তো। যেই পর্যন্ত বলছে সংস্কার মানে 1, 2, 3, 4, 5টা কাজ করতে চাই, আমরা কেউ বিরোধিতা করছি? আমরা কিন্তু কেউ বিরোধিতা করিনি, কারণ 1, 2, 3, 4, 5 এখনো লিখিত হয়নি। আমার কথাটা ভালো করে শোনেন, বুঝবেন। তাহলে আমি তো সংস্কার, তাহলে বিরোধিতা কোথায় করলাম? ওইখানে তো আমিও তো আমার মত দিচ্ছি। তো ভাই, যারা যদি বলে বিরোধিতা, তারা বলবো এটা রাজনীতিদের হেয় করার জন্য করতেছে, সুতরাং এটা মিথ্যা কথা, ভুল কথা। আমি শব্দটা মিথ্যা উচ্চারণ করতে চাইছিলাম না, বললাম। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা যেটা বলেছি, আচ্ছা আমি বলার আগে একটু অন্য কথা একটু বলি। তাহলে এটা আমরা কিন্তু চাই কোনটা? সংস্কার বলতে সংস্কারের প্রথম প্রস্তাব,
ক্লিয়ার কি কি করতে চায়, এবং সেটা প্রধান উপদেষ্টা যেটা বলেছেন খুবই কারেক্টলি বলছেন যে রাজনৈতিক দল এবং অন্যদের মধ্যে ঐক্যমত্য যেটা হবে সেটা উনি গ্রহণ করবেন। তাহলে সংস্কারের ধরনের 100টা প্রস্তাব আসলো, আমরা যদি 25টা প্রস্তাবে একমত হয়ে উনি 25টা গ্রহণ করবেন, ওটা তো কোনো দ্বিমত নেই, তাহলে ওটা চলবে। এখন ওইটা হলেই কি কালকে আপনি বাস্তবায়ন করতে পারবেন? পারবেন না তো, ক্লিয়ার। তাহলে আমরা বলেছি যে এরা ওই ট্রেনটা শুরু করুক, আর কাজটাকে নির্বাচন ব্যবস্থার ফুল সংস্কারের নির্বাচনে যাক। আমি আসবো সংবিধান অন্য, এবার আসে অন্য একটা আলোচনা আসছে যে সরকার আসছে, আপনি এখানে শুরুটা বললেন তারা সংস্কারের জন্য আসছে, এটা কোথায় পেলেন আমি জানি না, বোঝার জন্য বলি, কারণ ওত নেওয়ার সময় কি তারা বলেছে যে তাকে বলেছে শুধু তারা সংস্কার করবে? নট দ্যাট। এখন তারা কি এইটা হয়তো আলোচনার দাবি রাখে, কিন্তু আমি যদি সাধারণভাবেও বলি, আমাদের রাজনীতিবিদদের কথা বাদ দিলাম, মানে আমরা তো এই 15 বছরের আন্দোলনের সহই তো এই অভ্যুত্থান, এটা কেউ দ্বিমত করতে পারে, কিন্তু ইতিহাস এটা একমত হবে না। কিন্তু এই যে যারা বলছে তাদের কথাও যদি বলেন, আমি 3টা পয়েন্ট আনি, 4th পয়েন্ট থাকলে আমাকে বোঝাই দিন। একটা হচ্ছে আমরা ভালো চাকরি চাই, কোনো বৈষম্য যাতে না থাকে, জেনারেল ছাত্রদের চেয়ে খুবই কারেক্ট। আরেকটা আসছে যে আমরা যে একটা স্বৈরাচারকে উৎখাত করলাম, কিন্তু আমাদের ওই স্বৈরাচার সে অনেকগুলো ব্যবস্থা, অনেকগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে, ওইগুলো পুনর্গঠিত করতে হবে। আর একটা কি, বৈষম্য মুক্তির পথে যাত্রা শুরু করার কাজ। এর বাইরে তো আর কিছু দেখি না। তাহলে সেইটা যদি হয়, ওই যে সংস্কার প্রস্তাবের মধ্যে কিন্তু ওই কাজগুলো আসবে। তা সেটা তো আমরাই চাচ্ছি। আমরা তো বলছি যে সবাই মিলে ওইটা করতে হবে। ওইটা করতে হবে এই কারণে, করার পরে এটা তো আগায় থাকবে, যারা নির্বাচিত ক্ষমতা আনবে তারাও আগায় থাকবে, জনগণ আগায় থাকবে। কারণ ওই আলোচনার মধ্যে গেলে জনগণের মাথার মধ্যে নিয়ে বিকল্প কি চিন্তা করবে, ধরুন নির্বাচিত সরকার আসলে তারা কাজ করতে পারবে, এই সরকার কাজটা শুরু করে দিক। সুতরাং আমরা কেউ সংস্কার চাচ্ছি না, শুধু নির্বাচন চাই, এটা ঠিক কথা না। এটাই। এবার আসি আপনি যেটা বলেছেন সংবিধান, এটা আমাদের কারোর বলার দরকার নেই। একজন উপদেষ্টা সর্বশেষ যিনি বলেছেন হাসান আরিফ সাহেব, উনি অনেক সিনিয়র, ওনাকে সবাই জানেন। উনি এর আগে তো আইন উপদেষ্টা ছিলেন এই তত্ত্বাবধায়ক সরকারের, উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, অনেক বয়সী মানুষ। উনি যেটা বলেছেন ওই কথা আমরা বললে হয়তো ধরেন ওইটা মূল্য কম থাকবে, উনি ঠিকই বলেছেন যে সংবিধানের এই সংস্কারের কাজটা করতে হবে আইনসভার। তা আমরা আইনসভাটা কেন চাচ্ছি যদি বলি, এই যে রিকমেন্ডেশনগুলো হবে সংবিধান নিয়ে বলেন অন্য বিষয়, সেইটাকে করতে গেলে তো লাগবে আইনসভা। তা আপনি যত দেরি করবেন, এই কথাটা এখন বলতে চাইছিলাম না, ততই কিন্তু গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে আইনসভা গঠনে যদি বিলম্ব হয়, তাহলে দেখবেন নানা অপশক্তি কিন্তু ঢুকে পড়বে। এই কথাটা কেউ বোঝেন কিনা জানি না, অন্ততপক্ষে আমাদের রাজনৈতিক বুঝ থেকে বুঝি। ফজলুর রহমান ভাইকে অনুরোধ করব, পারলে উনি যেন এই ব্যাপারে কমেন্ট করে, আমারও বুঝটা পরিষ্কার করব। যত দেরি করবেন, আবার রিপিট করছি, আপনি যে অপশক্তি অন্যান্য দেখছেন, দেখবেন বাঙালির মন, নানা ঘটনা আছে, আপনি মাখাই জোগায় ফেলবেন, এমনি জিনিসপত্রের দাম নিয়ে জটিলতা করতেছেন, আইন শৃঙ্খলা উন্নতি করতে পারতেছেন না, নানা মতের প্রেসারে আপনি ঠিকমতো চলতে পারছেন না, তখন কিন্তু এই সুযোগে দেশি বিদেশি অপশক্তি ঢুকে যাবে। বরঞ্চ আপনি সংস্কারের কাজ এবং এই কাজগুলো যদি করতে পারেন তাহলে আগাবে। প্রসঙ্গক্রমে বলি, আপনি সংবিধান সংস্কার করেছেন, আপনি আমার দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একটা তথ্য বলি, 72 সালের 4 নভেম্বর সংবিধান পাশ হয়েছে না? 72 সালের 10ই অক্টোবর আমাদের পার্টির উদ্যোগে, তখন এই সংবিধানের অসম্পূর্ণতা দূর করার কি কি করা যায় আমরা তখনই লিখিত বলে দিয়েছিলাম। এবং বাম জোট আমরা দীর্ঘদিন, অন্য দলের কথা অন্যরা বলে, আমরা বলেছি এরপরে যে সংস্কারগুলো হয়েছে তাতে এটা পূর্ণ হয় নাই, বরঞ্চ বিভিন্ন সময় সংস্কার করেছে তার সাথে সংশোধনীগুলো। সুতরাং 72 সালের সংবিধানের মূল ভিত্তি ঠিক রেখে তার অসম্পূর্ণতা দূর করতে হবে। এইখানে অনেকে মনে করছেন এটা ছুঁড়ে ফেলে দেবে, এইটা দেবে, এই ব্যাপারে নতুন করে সংবিধান রচনা করা হবে এরকম বলা হয়েছে। এই কথা বলার মানে হচ্ছে আমাদের ইন্টারপ্রিটেশন প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা, এইটাকে আমরা মোটেই মানি না। তারপরে যদি বলেন এটা মানি না, আমিও বলার, কে যদি বলেন হ্যাঁ আমি বললাম যে আমি বলবো, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার মালিক হবেন জনগণ, সংসদ এবং জনগণ। আসেন আপনি যে মানি না বলে ইলেকশন করেন, জনগণ যদি আপনাকে ভোট দেয় আপনি পার্লামেন্টে পাস করেন, আর আমি যদি ওই যে বলি যে অসাংবিধানিকতা দূর করব, ভোট দেবে। আবার এই বর্তমান সরকার যদি আমাদের রেকমেন্ডেশন গ্রহণ করে বলে যে আগামী সংসদে এই সংবিধানের এই ত্রুটি দূর করে এটা করা দরকার, আমরা যদি সবাই ঐক্যমত হই, যে ক্ষমতায় যাবে সে ওইটা করতে বাধ্য। আমি ক্ষমতায় না গেলেও ওইটা যাতে বাস্তবায়ন হয় আমি সেই ভূমিকা নেব এবং জনগণ পক্ষ অবলম্বন করবে। আপনি যদি এইভাবে কোনো হীন উদ্দেশ্য কারণ না থাকে, আমার আপনার বন্য কারণ না থাকে, আমরা এই গণ অভ্যুত্থানের যে হাজার হাজার মানুষ শহীদের মৃত্যুবরণ করছেন, যারা হাজার হাজার মানুষ আহত হয়েছেন এবং যে লক্ষ মানুষ নেমেছে, তার স্বপ্ন পূরণ করতে গেলে আলটিমেটলি সেইটা ফিরে আসতে হবে জনগণের ভোটের উপরে এবং
সেই ভোটে নির্বাচিতদের উপরে নির্ভর করতে হবে। তাতে একদিনে সব হয়ে যাবে ওই চিন্তাটা ভুল। কিন্তু এই ধারাটা থাকলে, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানুষের কথা বলার অধিকার, এইগুলো থাকলে তার দেখবেন সচেতন হিসেবে গড়ে উঠবে এবং একদিন না একদিন আমরা এই পজিটিভ জায়গায় যেতে পারবো। ফিরছি জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান আপনার কাছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে। আপনাদের দলের অবস্থান কি এটা নিয়ে, বা আপনাদের পরিকল্পনা কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জনাব রহিন হোসেন প্রিন্সের বক্তব্যগুলো শুনছি, তারা অনেক বেশি মেজার্ড এবং যুক্তিপূর্ণ কথা বলেন। যে কোনো কারণে আজকে বিশ্ব রাজনীতির কারণে তাদের অবস্থা এবং অবস্থানের যে অবস্থানেই হোক, কিন্তু সবসময়ই এই দেশের সমস্ত ন্যায্য আন্দোলনে কমিউনিস্ট পার্টি ছিল এবং এখনও আছে। আমি তার কথাগুলো খুব মন দিয়ে শুনছিলাম। আমার কথাগুলো এইরকম, তারেক রহমান সাহেব এখন আমি মনে করি হি ইজ এ ম্যাচিউরড পলিটিক্যাল পার্সোনালিটি ইন বাংলাদেশ। আগে যে যত কথাই বলতো ওই খালেদা জিয়ার ছেলে, জিয়া রহমানের ছেলে হিসাবে পলিটিক্সে আইসে, নো, বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক মুরব্বী নেতারা মিলে যে সিদ্ধান্তটা দিতে পারে না, কিছু গ্যাপ থেকে যায়, তারেক রহমান তার চেয়েও অনেক ভালো সিদ্ধান্ত দেন। উনি গতকালকে বলছেন নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বেশি হবে। কথাটা অনেক বেশি সত্য এবং এটা কিন্তু চান্স পাওয়া যাবে। যাদেরকে আমরা পরাজিত করে এই দেশের সিংহ থেকে তাড়াইতে বাধ্য করছি, তারা কিন্তু বসে নাই। এই জিনিসগুলো বুঝতে হবে। আর সংস্কারের ব্যাপারে যে কতগুলা বলা হচ্ছে, বিএনপি সহ অনেকগুলো বিরোধী দল মিলে আমরা একমত হয়েছি যে 31 দফা এই দেশের, আমি 6 দফা থেকে শুরু করেছি। 6 দফার বই আমি 1 আনা করে কিশোরগঞ্জ স্টেশনে বিক্রি করেছি। ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলাম তখন ডিস্ট্রিক্টে। আমি 1 আনা করে বিক্রি করি। 6 দফা 67 সন, 68 সন, 69 সন। 69 সনে আমি কিশোরগঞ্জ জেলা সংগ্রাম পরিষদের আমি আহ্বায়ক ছিলাম। ছাত্র ইউনিয়ন, ভাসানী ছাত্র সংগঠন এবং এনএসএফ এর একটা গ্রুপ মিলে যে ছাত্র, আমি এর কনভেনার ছিলাম। 11 দফা আমি পড়েছি। এরপরে অনেকগুলো দফা, 10 দফা নিজে সৃষ্টি করেছে আমরা 14টি ছাত্র সংগঠন, বৈশা আছেন উনি, ছাত্র ইউনিয়নের নেতা বলেন, জাসদ ছাত্রলীগ বলেন, মুস্তফা জালাল মহিউদ্দিনরা বলেন, বাদশাহ ডালিরা বলেন, যত কিছু বলেন, নুরুল কবির বলেন, আমরা 14টা দল মিলে 10 দফা দিয়েছিলাম। যে 10 দফার ভিত্তিতে এরশাদ উৎখাত হলো। সবচেয়ে সুন্দর দফা হয়েছে 31টি দফা, যে এটা তারেক রহমানের নেতৃত্বে আমরা অনেকগুলো রাজনৈতিক দল একমত হয়েছে। সেখানে আমরা দফার মধ্যে 3টি দফা আপনারা উপস্থাপন করবেন এমনটি শোনা যাচ্ছে, যেখানে বলা হচ্ছে সংবিধান সংস্কারের প্রস্তাব শীঘ্রই অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনে দেওয়া হবে। তাহলে কি সংবিধান সংস্কারের পক্ষে আপনারা? সংবিধান সংস্কারের পক্ষে মানে এই পর্যন্ত আমরা পক্ষে, যে কথাটা উনি বললেন যে শিশুগুলা বলে, এদেরকে আমি শিশু বলি, বাবা যে পোলাপানগুলা বলে 72-এর সংবিধান এটা হলো আওয়ামী লীগের লিফলেট বা আওয়ামী লীগের ম্যানিফেস্টো, এরা কিছুই জানে না। হয়তো বা এদের বাপও তখন ছোট ছিল। আমি কথাগুলো বলতে চাই, 72-এর সংবিধানের ফাউন্ডেশন এত খারাপ না যে এটা ছুঁড়ে ফেলে দিতে হবে। এইটা সংশোধনের ব্যাপারটা হইলো কতগুলো জিনিস আছে। অ্যাডজাস্টমেন্ট অফ পাওয়ার বিটুইন প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার, কতদিন থাকতে পারবে, কতবার একজন লোক প্রাইম মিনিস্টার হতে পারবে, অনেকগুলো জিনিস আছে যে জিনিসগুলো আপনি করতে পারেন। আবার দেখা যাবে আপনি যখন বলবেন যে এখানে উচ্চ পরিষদ একটা থাকবে, সেখানে গিয়ে আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব হবে। লেট ইট বি ডিসাইডেড বাই দ্য ইলেক্টেড পার্লামেন্ট। ধন্যবাদ। আমরা যদি আবার ফিরি তারেক রহমানের প্রসঙ্গে, আমরা দেখেছি তিনি বলেছেন তাকে আর দেশ নায়ক বা রাষ্ট্রনায়ক এই সব বিশেষায়িত করা যাবে না। এটা 100% ম্যাচিউর পলিটিশিয়ান, এটার প্রমাণ হলো এটা। আমি তাকে স্যালিউট করি না, জনগণ তাকে স্যালিউট করবে। ইয়েস, আমি এটাই মনে করি। আমি মনে করি ওই 31 দফার আলোকে যতগুলো জিনিস, যে কথাটা প্রিন্স ভাই বললেন, যতটুকু আমরা মিল হতে পারি সবাই মিলে, যে এইটুক তারা করুক, তারা করে ইলেকশনটা দেখ। কিন্তু ইলেকশনটা তার দিবে না, ডালমে কুচ কালা হে। আমার মনে হইতেছে আজকে আবার বলানো হচ্ছে, আমি বলবো বলানো হচ্ছে, না না
আগে এই লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়ে যাক, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় এবং সেটা এটা বলতেছে একদল লোক, এরা জ্ঞানী মানুষরা বলতেছে। একজন দেখলাম স্থানীয় সরকারের খুব বিখ্যাত ব্যক্তি তোফায়েল আহমদ বলেন হায় 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 স্থানীয় সরকার ইলেকশন, মানে এটা 3 বছরের ব্যাপার স্থানীয় সরকার ইলেকশন, এরপরে হবে সব। একজনে বলতেছে, ছেলেগুলাই বলতেছে এখন প্রতিদিন আমরা মরছি, আমাদের রক্ত গেছে, আমরা এই রক্তের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন করতে দিব না। ছেলেদের তাদের সেন্টিমেন্টের সঙ্গে আমি সম্পূর্ণ একমত, এদেরকে আমি সন্তানের মতো বুকে আগলায় ধরে রাখতে চাই। কিন্তু তারা এটা যে একটা দেশ, দেশের যে কিছু বাস্তবতা আছে এই জিনিসটা তারা উপলব্ধি করতেছে না। একটা কেস কতদিনে শেষ হয়? মিনিমাম 25 বছর। পলিটিক্যাল কেস, হাসিনার বিরুদ্ধে যে কেস, ইটস এ পলিটিক্যাল কেস। ওই যে যারা আওয়ামী লীগ বলেন আর রাশেদ খান মেননরা বলেন যেখানে বিচার হচ্ছে, এটা আমি সমর্থন করি না। এইখানে বিচার হওয়া উচিত নয়। এইখানে মুক্তিযুদ্ধের বিরোধীদের বিচার হয়েছে, মুক্তিযুদ্ধের বিরোধীদের, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এখানে বিচার হওয়া উচিত নয়। আমি বলে গেলাম, এতে যদি কেউ আমারে বকাবকি করে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এখানে এটার বিচার হওয়া উচিত নয়। হ্যাঁ, ট্রাইব্যুনালে বিচার হোক, কঠিন বিচার হোক, সুষ্ঠু বিচার হোক, কিন্তু অন্য জায়গাতে হোক, আমি এটা মনে করি। এখানে তাদের বিচার হওয়া উচিত না। এইখানটাকে জাদুঘর করে রাখতে হবে, সেটা 71-এর বিরোধীদের জন্য। এখন যারা ভুল করছে তাদের জন্য আরেকটাও জাদুঘর করতে পারি, কিন্তু নট হিয়ার। 2 নম্বর হলো বিচার সুষ্ঠু যে হবে কি হবে না প্রশ্ন আসছে মানুষের মধ্যে। যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 71-এর যুদ্ধাপরাধীদের পক্ষে কাজ করছে, তারাই আবার এইখানে আবার অ্যাটর্নি জেনারেল হয়ে, তারা আবার প্রধান লয়ার হয়ে কাজ করতেছে ওইটার পক্ষে। তাহলে ইহেন তো একটা মেলাফাইডি ইন্টেনশন, এটা আগে থেকেই বোঝা যাচ্ছে। দি হিয়ার ইজ এ মেলাফাইডি ইন্টেনশন। এখানে একদম নিউট্রাল লোক, কোন দলের না, নিউট্রাল লোক এখানে অ্যাটর্নি হইতে হবে। অ্যাটর্নি মানে অ্যাটর্নি জেনারেল না, আমি বলছি ওইখানের যে চিফ প্রসিকিউটর হইতে হবে একদম ফুল নিউট্রাল লোক, নো পার্টিম্যান। আমি পদত্যাগ করে দিলাম, আমি ওকে নো, একদম সেই ধরনের লোক হইতে হবে। 2, যদি আপনি বিচার করতে চান। 3 হলো বিচারটা কতদিনে শেষ হবে। বাবর সাহেবের ফাঁসি হয়েছে, ফাঁসির অর্ডার হয়েছে 11 সনে। আমি বাবর সাহেবের উদাহরণ দিলাম, ফাঁসি হয়েছে 13 বছর হয়েছে, 24 সনিটা আরো 13 বছর যাবে, কিন্তু ফাঁসি হইতে 26 বছর লাগবে। যদি হয় হোক, এটা আমি চাই না। বাবর সাহেব বেরিয়ে আসুক, এটা আমি চাই। তাদের বিচার দ্রুত কোনো বিচার ট্রাইব্যুনালে করা উচিত, এরকম মতামত দিচ্ছেন? না, এটাতে যা অ্যাপিলেট ডিভিশনে যাবে, আরো যাবে, কত কিছু হবে। আপনি কি বলেন, এইভাবে কি বিচার হয় নাকি? জি, ধন্যবাদ। আমরা একদমই কাজে আমি ওই যে যারা বলতেছে বিচার শেষ করার পরে ইলেকশন হবে, তাইলে আমাদেরকে মিনিমাম 10 বছর ওয়েট করতে হবে। 2, আবার যারা বলতেছে নতুন করে সংবিধান লিখে দিব, ফলে নম্বর সংবিধানের নামটা কি হবে? সংবিধান এখন কি আছে? পিপুলস রিপাবলিক অফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান। এই নামটা ঠিক করতে 5 বছর লাগবে। এখন যদি নতুন সংবিধান, আমি কয়ে দিলাম, আপনি লিখে লন। ধন্যবাদ। আমরা একদমই শেষ পর্যায়ে আপনার জনাব রহিম হোসেন, আমি চাই তারেক রহমান যেভাবে বলছে, আমিও সেই পথে আছি, আমার দলের পথে। একটা রিজনেবল টাইমে ইলেকশন দেওয়া হোক, আর তা না হইলে এই চলতে থাকবে। মামলা মোকদ্দমা, সচিবরা আসামি হবে, কে কখনো একসময় দেখা যাবে আমাদের প্রধান সেনাপতি জনাব ওয়াকারুজ্জামান একটা কেসের আসামি ঘুরতেছে। জি, ধন্যবাদ। এটা চলতে থাকবে। আমরা একদমই শেষ পর্যায়ে জনাব রহিম হোসেন প্রিন্স, আপনি যদি বলতেন, আমরা দেখেছি যে সংস্কার কমিটির প্রধান জনাব বদিউল আলম মজুমদার, তিনি বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে বসছেন, সাংবাদিক এবং শিক্ষিত সমাজ, সুশীল সমাজের সাথে বসছেন, এবং সেখান থেকে বিভিন্ন ধরনের মতামত আসছে। এখানে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, না ভোট কার্যকর করা, আরও আমরা যদি বলি মহিলা আসন বৃদ্ধি করা এবং তাদের সংরক্ষিত আসনে না রেখে সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা। এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত কি, এবং আসলে এগুলো কতটুকু যুক্তিসঙ্গত? আমাদের খুবই সংক্ষিপ্ত আকারে বলে এক সময় সুনির্দিষ্ট আলোচনার উপর আমি কুইক কমেন্ট করি। যেমন ধরেন এর মধ্যে কতগুলো বিষয় ঐক্যমত্য হয়ে যাবে,
উনি যেমন ধরেন তত্ত্বাবধায়ক সরকার, যেমন আমরা মনে করি যে অবশ্যই ওইখানে হয়তো নির্বাচনকালীন সরকার বলে অপারেট কি হবে, এটা ঐক্যমতের কোনো দ্বিমত, আমার ধারণা না ভোটে ঐক্যমত হবে, না ভোট কিন্তু ছিল, আওয়ামী লীগ সরকার এটাকে নাকচ করে দিয়েছিল, ইজিলি ঐক্যমত্য হয়ে যাবে এরকমের। আপনি তারপরে যেমন ধরুন মহিলা আসন বৃদ্ধির ব্যাপারে থাকবে, উনি আবার ব্যক্তিগতভাবে যেভাবে ঘূর্ণয়মান পদ্ধতির কথা বলে ওইটা এখনো আমাদের নারী সমাজে অ্যাকসেপ্ট করে না, কিন্তু আমরা আলোচনার মধ্যে কোনো অসুবিধা নেই। এই ধরনের কতগুলো আলোচনা, আমি বরঞ্চ বলি এটা হেলদি। এই যে আলোচনাটা তুললেন উনি, যেটা আসছে সেগুলো যদি আলোচনা টেবিলে আমরা আনি, ধরেন আজকে আমি একটা বললাম, ফজলু ভাই বললো, আমরা মানুষের ওপিনিয়ন দেখে আমরাও তো আমাদের পথ চেঞ্জ করতে পারি, আমরা যাতে ইউনিক হয় সেটা চিন্তা করব। আলোচনা বরঞ্চ সেইখানে আসুক। আমি শেষ করতে চাই, কেন ফজলু ভাই যে কথাগুলো বলেছেন উনি এগুলোর সাথে আমি পুরো একমত পোষণ করছি। খালি একটা দৃষ্টি আকর্ষণ আবারও করছি, আপনি দেখবেন অপরাধ ট্রাইব্যুনালে যে বিদেশি একজনকে নিয়ে আসা হয়েছে ওই চিফ প্রসিকিউটর উপদেষ্টা হিসেবে, তিনিও কিন্তু ৭১-এর ঘাতকদের তিনি আইনজীবী হিসাবে ছিলেন। এগুলোকে আমরা বিরোধিতা করতেছি এই কারণে, মনে রাখেন, কারণ আমরা তো চাই পতিত স্বৈরাচারের বিচার বিশেষ ট্রাইব্যুনালে যথাযথ হোক, কিন্তু আপনি যদি প্রশ্নবিদ্ধ করেন তাহলে কিন্তু ওরাই পার পেয়ে যাবে। তা আপনি কেন সেই ভুল পদক্ষেপ নেবেন? আমাদের পজিশন হচ্ছে ছাত্র বন্ধুদের আকাঙ্ক্ষা, উনি যেটা বলেছেন আমিও সব একমত, তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা নিয়ে দ্বিমত নেই, কিন্তু বাস্তবায়ন করতে গেলে তো তার নিয়ম নীতি কতগুলো পদ্ধতি আছে, এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্যে অর্জিত বাংলাদেশের মানুষকে আস্থায় নিয়ে করতে হবে। সেই জায়গাটা যদি না যাই, যে কথা আমি আগের রাউন্ডে বলছি এখনো বলি, তাহলে দেখবেন এই অপশক্তি, দেশি বিদেশি অপশক্তি কিন্তু সুযোগ পাবে। সুতরাং তার থেকে উদ্ধার পাওয়ার জন্য অবশ্যই চলমান সংস্কারে যে রিকমেন্ডেশন একই করতে হবে, একই সাথে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ফ্রি দেওয়ার কাজ করতে হবে। আর এর আগে স্থানীয় সরকার, আমার মনে হয় বাংলাদেশের বাস্তবতায় এখন আগে স্থানীয় সরকার নির্বাচন, এটা মোটেই কারেক্ট ডিসিশন। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম নতুন নির্বাচন কমিশন এবং জনপ্রত্যাশা নিয়ে। আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করে তিনি বলেছেন দেশে মানুষের ভোটাধিকার অনেক দিন ধরে তারা বঞ্চিত, তারা একটি নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন চায় এবং নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার দেশে ক্ষমতা গ্রহণ করবে। সেই প্রত্যাশা আসলে সকল রাজনৈতিক দল এবং জনগণের। এতক্ষণ আমাদের সঙ্গে থাকা অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।